পরম প্রেমময় পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের অজুচ্ছল দয়ার কথা শ্রী সমীর কুমার মণ্ডল লিখছেন তাঁর করুণায় নামক নিবন্ধে। সমীরদা লিখছেন, প্রতিটি মানুষের জীবনের প্রতিনিয়ত কত ঘটনাই না ঘটে চলেছে। কখনো কোনোটি মনে হয় অবিশ্বাস্য ও অলৌকিক, আবার এই বলে সান্ত্বনা পাই অদৃষ্টে ছিল তাই ঘটেছে। বহু জনমের পুণ্য ফলে শ্রী শ্রী ঠাকুরকে পেয়ে এটা জেনেছি যে পরম পিতার ইচ্ছাই অদৃষ্ট। যেমন কাজ করবে তোমার অদৃষ্ট তেমনি হয়ে দৃষ্ট হবে। ডক্টর তপন মণ্ডলদার প্রেরণায় আমার ঘটনাবহুল জীবনে পরম পিতার অসীম করুণার কথা লিখতে বসা। তাই স্মৃতিপটে আটকে থাকা এমনি একটা ঘটনা প্রকাশ করতে এই উপস্থাপনা। কোথা থেকে কেমন করে শুরু করব ভাবতে ভাবতে মনে পড়ে গেল সেদিনের সেই শব্দ ঝঙ্কার। অসুস্থ শরীর নিয়ে তন্ময়ের মা বলে উঠল, বেশ হয়েছে, ঠিকই হয়েছে, নাম ধ্যান করো না, তোমার ব্যাগ হারাবে না তো কি অন্যের হারাবে? শুধু লোককে জ্ঞান দিলে হয় না, নিজেরও করা লাগে। সপ্তাহখানেক আগে কলকাতা এনআরএস হসপিটালে তার বড় ধরনের একটা অপারেশন হয়েছে। তারপর থেকেই মেজাজটা একটু খিটখিটে হয়েছে। ছেলেদের পড়াশোনা, কর্মব্যস্ততা থেকে অফিসের কাজে প্রায় সময় আমাকে বাড়ি থেকে দূরে থাকতে হতো। নিঃসঙ্গতাও একটা কারণ হতে পারে। আমরা সবাই পরম পিতাকে নিয়ে চলার চেষ্টা করি, তথাপি কেমন যেন অসহায় মনে হতো। প্রায় সময়ই চারজনে চার জায়গায় থাকতে হতো। সরকারি অফিসে কাজ করতাম, পূর্ব মেদিনীপুর তমলুক আর পশ্চিম মেদিনীপুরের ডেবরায়। দুই অফিসের দায়িত্বে ছিলাম। কর্মী সংখ্যা কমে যাওয়ায় দুই অফিসেরই দায়িত্ব নিতে হয়েছে। পশ্চিম মেদিনীপুরে 3 দিন আর পূর্ব মেদিনীপুরে 2 দিন। প্রতি সপ্তাহে শুক্রবার দিনটা পূর্ব মেদিনীপুর তমলুকের জন্য রাখতাম, কারণ বাড়ি ফেরাটা দীঘা থেকে ফিরতি সরকারি বাসে সরাসরি বারাসাতে ফেরা যেত। 2014 সালের মে মাস। একদিন তমলুক থেকে ফিরছি, সরাসরি বারাসাতগামী গাড়ি না পেয়ে গয়েশপুরগামী গাড়িতে চেপেছি। বেশ ভিড় ছিল, বসার জায়গা পাইনি। কোলাঘাট পর্যন্ত দাঁড়িয়ে এলাম। একটি হোটেলের সামনে এসে বাসটি থামল। টিফিন করার জন্য যাত্রীরা সবাই বাস থেকে নেমে গেল। ড্রাইভার কন্ডাক্টরও গাড়ি থেকে নেমে হোটেলে খেতে গেলেন। কাজের চাপে দুপুরে টিফিন করার সময় পাইনি, তাই ইতস্তত করেও ব্যাগ সাথে নিয়ে আমিও বাস থেকে নামলাম। কিন্তু ব্যাগটি একটু বেশি ভারী ছিল, তাই পুনরায় বাসে উঠে যেখানে দাঁড়িয়েছিলাম সেখানেই গাড়ির ব্যাংকারে ব্যাগটি রেখে আবার নেমে গেলাম। হোটেলের পাশে এক দোকান থেকে 1 প্যাকেট ভাজা চিড়ে কিনে নিয়ে ফিরে এলাম। বাসের একটা সিটে বসে খাচ্ছি। খানিক বাদে পরপর যাত্রীরা ফিরে এসে নিজ নিজ জায়গায় বসলেন। ড্রাইভার কন্ডাক্টরও ফিরে এলো, পুনরায় বাস যাত্রা শুরু করলো। বাংকারের দিকে তাকিয়ে দেখি যথাস্থানে আমার ব্যাগ নেই। গাড়ি তো ছুটে চলেছে। আমি ব্যাগ খুঁজছি, কিন্তু কোথাও খুঁজে পাচ্ছি না। কন্ডাক্টরকে জানালাম। কন্ডাক্টর দাদা বললেন, আপনি ব্যাগ নিয়ে নেমেছিলেন দেখেছি, হোটেলে রেখে এসেছেন কিনা দেখুন। কন্ডাক্টর দাদা আরও বললেন, আপনি বরং বাসের নম্বর নিয়ে রাখুন, আর এখনই একবার হোটেলে যেখানে গিয়েছিলেন সেখানে খোঁজ নিন। না পেলে আগামীকাল সকালে গয়েশপুর গ্যারেজে এসে খোঁজ নেবেন। যদি বাসে ব্যাগ থাকে অবশ্যই পেয়ে যাবেন। একরাশ হতাশা নিয়ে বাস থেকে নেমে গেলাম। কি করব কিছুই বুঝতে পারছি না। পকেটমার হওয়ার ভয়ে অভ্যাস মতো মানি ব্যাগও ওই ব্যাগের মধ্যে রেখেছিলাম। কি ছিল না ব্যাগের মধ্যে! 2 অফিসে কাজের চাপ
সামলাতে না পেরে ছুটির দিনে কাজ করার জন্য বাড়িতে ফাইল ভর্তি করে কিছু কাজ নিয়ে আসতে হতো। বাইরে কর্মস্থলে সপ্তাহভর থাকার জন্য ওই ব্যাগেই প্রয়োজনীয় অনেক কিছু রাখা হতো। অফিসের আলমারি, ড্রয়ারের চাবি, কোয়ার্টার ও বাড়ির চাবি, ব্যাংক লেনদেনের কাগজপত্র, এটিএম কার্ড, ভোটার কার্ড, ইলেকট্রিক বিল, আরও কত কিছু। এছাড়া পরমপিতার কাজ করার জন্য উৎসবের রসিদ বই, টাকা পয়সা ও প্রয়োজনীয় অন্যান্য কাগজসহ সত্যানুসরণ ও শ্রী শ্রী ঠাকুরের ফটো। সেই মুহূর্তে ঠক্কর খেয়ে ঠাকুরের নাম করা বেড়ে গেছে। কেবলই তাঁর কথা স্মরণ করছি আর বলছি, প্রভু তুমি রক্ষা করো। ৩-৪ মাস বাদে চাকরি থেকে অবসর গ্রহণ করব, কি বিপাকেই না পড়লাম। হোটেলে ফিরে এসে দোকানদারকে জিজ্ঞাসা করলাম একটা ব্যাগ পেয়েছে কিনা। দোকানদার স্পষ্ট জানালো, না, কোনো ব্যাগ নিয়ে সেখানে আমি যাইনি। এর মধ্যে সন্ধ্যা নেমে এসেছে। তমলুকে এক সহকর্মীকে ফোন করে বিষয়টি জানালাম। তিনি বললেন গাড়ি ও টাকা পাঠাবে কিনা। চিন্তা করলাম তমলুক থেকে কোলাঘাট আসতে অনেকটা দেরি হবে আর রাত হয়ে যাবে। আমাকে তো বাড়ি ফিরতেই হবে। বাড়িতে স্ত্রী অসুস্থ। পরমপিতার নাম করতে করতে হাওড়াগামী এক প্রাইভেট বাসের কন্ডাক্টরকে বিষয়টি জানালাম। তিনি জানালেন গাড়ি হাওড়া যাবে, আমাকে কোনা এক্সপ্রেস পর্যন্ত নিয়ে যেতে পারে। তারপর পুনরায় পরবর্তী বাস কন্ডাক্টরকে বিষয়টি জানালে নিশ্চয়ই না বলবেন না। প্রাইভেট বাসে চেপে এইভাবে দক্ষিণেশ্বর হয়ে বারাসাত পর্যন্ত পৌঁছালাম। বারাসাত থানায় ঢুকে একটা মিসিং ডায়েরি করলাম। পকেটে পয়সা নেই, হেঁটে বাড়ি ফিরলাম। ভীষণ খারাপ লাগছে। বিষয়টি কিছুতেই মেনে নিতে পারছি না। চুপচাপ ঘরে ঢুকে কাপড় জামা ছেড়ে স্নান করলাম। পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে ঠাকুরের সামনে বসে তাঁর করুণা ভিক্ষা চাইছি আর ভাবছি কি এমন অপরাধ করলাম যার জন্য এমন শাস্তি পাচ্ছি। চোখে জল এসে যাচ্ছে। ইতস্তত করেও শেষে বিষয়টি তন্ময়ের মাকে বলতেই হলো। সে প্রত্যুত্তরে জানিয়েছিল ঠিক ঠিক ইষ্টমুখী হয়ে না চলার ফল। আমার দুর্দশা দেখে সান্ত্বনা দিয়ে বলল, দেখো যা হওয়ার তা হয়ে গেছে, অস্থির হইও না। আমি জানি তুমি কোনো ভুল করনি, এটা একটা গ্রহের ফের। পরমপিতাকে জানাও আমি বলছি ব্যাগ পায়ে হেঁটে তোমার বাড়ি আসবে, এ বিশ্বাস আমার আছে। আমার এক বন্ধু গুরুভাই টাকি রামকৃষ্ণ মিশন স্কুলের মাস্টারমশাই, আমাদের বিশেষ হিতাকাঙ্ক্ষী, অসুস্থতার কথা শুনে তন্ময়ের মাকে দেখতে এসেছেন। আমার ব্যাগ হারিয়ে যাওয়ার ঘটনা শুনে বললেন, কন্ডাক্টরের কথা মতো পরদিন গয়েশপুর বাস গ্যারেজে যাওয়ার প্রয়োজন নেই। ব্যাগে টাকা পয়সা আছে, ব্যাগ না পাওয়ার সম্ভাবনা খুব বেশি। ব্যাগে তো ঠিকানা আছেই, তবে কোনো সহৃদয় ব্যক্তির হাতে পড়লে আর পরমপিতার ইচ্ছা থাকলে পেতেও পারো। ঠাকুরের নাম করে যাও, দেখো কি হয়। সেদিন রাতভর ভালো ঘুম হলো না। দুশ্চিন্তা সর্বক্ষণ তাড়িয়ে বেড়াচ্ছে। বিপদে পড়ে ঠাকুরের নাম করা বেড়ে গেছে। এরপর 2-3 দিন পেরিয়ে গেছে আর ব্যাগ পাওয়ার সম্ভাবনা ক্রমশ ক্ষীণ হয়ে আসছে। 4 দিনের মাথায় বিকেলে অফিস থেকে একটা ফোন এলো, জানালো সম্ভবত আপনার ব্যাগ পাওয়া গেছে। কোনো এক ভদ্রলোক ফোন করে অফিসে জানিয়েছেন। ফোন নম্বর লিখে নিন। আগামীকাল সকাল 9টার সময় কলকাতা ধর্মতলার আরামবাগ বাস স্ট্যান্ডে আপনাকে যেতে বলেছেন। ফোন বন্ধ হতেই ওই ফোন নম্বর থেকে আর একটা ফোন এলো। ফোন করেছেন সেই বাসের কন্ডাক্টর দাদা। বললেন, আপনাকে পরদিন গয়েশপুর স্টেট বাস গ্যারেজে আসতে বলেছিলাম, এলেন না। মনে হয় আপনার ব্যাগটা পাওয়া গেছে। শেষে ওই একই কথা জানালেন,
আগামীকাল সকাল 9টায় ধর্মতলা আরামবাগ বাসস্ট্যান্ডে আসুন। এই সংবাদ পাওয়ার পর মন কখনো উৎকণ্ঠিত, আবার কখনো উদ্বেলিত। পরমপিতার অসীম করুণা আরও বেশি করে উপলব্ধি করছি। সেদিন বুঝলাম তিনি তো অন্তর্যামী। গভীর বিশ্বাসে কাতরভাবে ডাকলে তিনি সাড়া দেন। সত্যানুসরণের সেই বাণী মনে পড়ছে, গভীর বিশ্বাসে সবই হতে পারে। বিশ্বাস করো, সাবধান, অহংকার, অধৈর্য ও বিরক্তি না আসে। যা চাও তাই হবে। মনে কত প্রশ্নই না উকি দিচ্ছে। সত্যি কি ব্যাগটা পাওয়া যাবে? ব্যাগের মধ্যে অনেক দরকারি জিনিস আছে। পাওয়া যাবে তো? মানিব্যাগে নিজের নগদ 1,000 টাকা, শ্রী শ্রী ঠাকুরের উৎসবে রসিদের সংগ্রহ সহ প্রায় 1,000 টাকা, একটা স্মার্টফোন, ক্যালকুলেটর, আরও কত কি। ছোট ছেলে অর্ণব কলকাতা NRS হাসপাতালের হাউস স্টাফ। সন্ধ্যার সময় টেলিফোনে জানালো যে পরদিন ওর মাকে হসপিটালে নিয়ে যেতে হবে। লেডি ডাক্তার, যিনি ওর মাকে অপারেশন করেছিলেন, চেক আপের জন্য পরদিন সময় দিয়েছেন। একদিকে ওর মাকে হসপিটালে চেক আপের জন্য নিয়ে যেতে হবে, অন্যদিকে একই সময়ে ব্যাগের খোঁজে ধর্মতলায় বাসস্ট্যান্ডে যেতে হবে। একই সঙ্গে একা দুটি কাজ করতে হবে। ঠিক করলাম ধর্মতলা যাওয়ার পথে NRS হসপিটালে ছোট ছেলের কাছে ওর মাকে রেখে তারপর ধর্মতলায় যাব। পরদিন সকালে ওর মাকে হসপিটালে নিয়ে যেতে হবে। খুবই অসুস্থ, তখনও ভালো করে হাঁটতে পারে না। বাড়ি থেকে মিনিট 3 হাঁটা পথ, চাঁপাডালি, সেইটুকু পথও হাঁটতে পারবে না। রিক্সা করে ট্যাক্সি স্ট্যান্ডে নিয়ে যেতে হলো। এক ট্যাক্সিওয়ালাকে জিজ্ঞাসা করলাম শিয়ালদা NRS হসপিটালে যাবে কিনা, আর কত ভাড়া দিতে হবে। সে যেতে রাজি হলো এবং 600 টাকা ভাড়া দাবি করলো। ওর কমে যেতে পারবো না। ওই সময় বেশ আর্থিক টান চলছিল, তাই ইতস্তত করছি। তারপর পিছন ফিরতেই দেখি একটা সাদা ট্যাক্সি এসে দাঁড়ালো। সম্ভবত ভাড়া খেতে ফিরছে। ড্রাইভার গভীর গাড়ির জানালা থেকে মুখ বাড়িয়ে জিজ্ঞাসা করলেন, কোথায় যাবেন? বললাম উনি অসুস্থ, কলকাতা NRS হসপিটালে নিয়ে যেতে হবে। চালক বললেন উঠুন। প্রশ্ন করলাম কত দিতে হবে? উত্তরে জানালেন, আমি তো ফিরবো, যা ইচ্ছা হয় দেবেন। অল্প সময়ের মধ্যে হসপিটালে পৌঁছে 300 টাকা ট্যাক্সি চালকের হাতে দিয়ে জিজ্ঞাসা করলাম আর দিতে হবে কিনা। ড্রাইভার জানালেন ঠিকই আছে। তখন ভাবছি পরমপিতা কত রকম ভাবে আমাকে সর্বক্ষণ রক্ষা করে চলেছেন। তিনি তো দয়াময়, তাঁর দয়ার অন্ত নেই। সকাল 8টার মধ্যে হসপিটালে পৌঁছে গেলাম। সেখানে পৌঁছে ছোট ছেলে অর্ণবকে ফোন করে ডাকলাম। ওর মাকে ওর কাছে রেখে বললাম সম্ভবত হারানো ব্যাগটি পাওয়া যাবে। ঘটনা সংক্ষেপে জানিয়ে বললাম ধর্মতলা আরামবাগ বাসস্ট্যান্ডে যাচ্ছি, যত তাড়াতাড়ি সম্ভব ফিরে আসবো। এর মধ্যে যা করণীয় করো। 8:30টার মধ্যে যথাস্থানে পৌঁছে গেলাম। গাড়ির খোঁজ খবর নিয়ে বসে আছি। 9টা 10 নাগাদ গাড়িটি স্ট্যান্ডে এসে দাঁড়ালো। আমি গাড়ির কাছে গেলাম। ড্রাইভারটা গাড়ি থেকে নামতেই আমার সাথে দেখা হলো। আমাকে শুধলেন, আপনি এসেছেন, খুব ভালো হয়েছে। সেদিন আপনাকে গয়েশপুর গ্যারেজে খোঁজ নিতে বলেছিলাম, আপনি গেলেন না। সম্ভবত কেউ ব্যাগটি বাসে অন্যত্র সরিয়ে দিয়েছিল। ব্যাগটি পাওয়ার পর থেকেই আমরা চিন্তায় ছিলাম। আজ এখানে না এলে 2-1 দিনের মধ্যেই আমি আপনার বাড়িতে যেতাম। এত জিনিস কি কেউ ব্যাগের মধ্যে রাখে? কথাগুলি বলতে বলতে তিনি পুনরায় বাসে উঠলেন। মনে ভাবছি সততা এখনো পৃথিবী থেকে হারিয়ে যায়নি। জগতে ভালো আর সৎ মানুষ দেখা পাওয়া ভার। তিনি গাড়ি থেকে নেমে ব্যাগটি এগিয়ে দিয়ে বললেন, দেখুন এই ব্যাগটি কি আপনার? আমি সম্মতি জানিয়ে ব্যাগটি হাতে নিলাম। ব্যাগে সব কিছু ঠিক ঠিক আছে কিনা দেখতে বললেন। আমি নির্দ্বিধায় জানালাম সবই আছে। ব্যাগে এত কিছু থাকা সত্ত্বেও যিনি ব্যাগ ফেরত দিলেন, আমি জানি ব্যাগের কিছুই হারায়নি। তারপর প্যান্টের পকেট থেকে মানিব্যাগটি বার করে আমার হাতে দিয়ে বললেন, হারিয়ে যাওয়ার ভয়ে আলাদা করে রেখেছিলাম।
দেখে নিন টাকা পয়সা সব ঠিকঠাক আছে কিনা। নিজেকে সামলাতে না পেরে কর্তব্য মনে করেই তাকে মিষ্টি খাওয়াতে চাইলাম। তিনি নিতে অস্বীকার করলেন। সে সময় প্রচণ্ড গরম চলছিল। পাশে একটা দোকান থেকে এক বোতল ঠান্ডা জল কিনে জোর করে হাতে ধরিয়ে অনুরোধ করলাম, এবার আর না বলবেন না। নাম ঠিকানা জিজ্ঞাসা করে জানতে পারলাম ওই দাদার বাড়ি কাঁথির কাছে কোনো গ্রামে। কথার মধ্যে জানালেন তার ভগ্নিপতি শ্রী শ্রী ঠাকুরের পূত পাঞ্জাধারী কর্মী এবং তিনি ঠিক করেছেন শীঘ্রই শ্রী শ্রী ঠাকুরের শতনাম গ্রহণ করবেন। তারপর বললেন, গাড়ি ছাড়ার সময় হয়ে গেছে, আমাকে এখন যেতে হবে। ভালো থাকবেন, আমি আসছি। মনটা ভরপুর করে দিয়ে গাড়িতে উঠলেন। এমন সততা, মিষ্টি ব্যবহার আর কথায় মনে হলো যেন মানুষটি একজন প্রকৃত সৎসঙ্গী। পরম পিতার কাছে তার মঙ্গল কামনা করে ফিরে এলাম। জয়গুরু।